সেন্টেন্স ট্রান্সফরমেশন অনেক ক্ষেত্রেই এটা একটা খুব জটিল সমস্যার বিষয় বলে মনে হয়। এই সেন্টেন্স ট্রান্সফরমেশন করতে গিয়ে অনেক সিচুয়েশনেই দেখা যায় যখন সিম্পল সেন্টেন্স করছো তখন কিন্তু খুব বেশি পরিমাণে আটকে যাচ্ছে। সিম্পল সেন্টেন্স নামটা শুনতে সিম্পল হলেও কাজটা করা একটু জটিলই লাগে। এরকম সেন্সে কিভাবে বিষয়টাকে আরও ইজিভাবে দেখা যেতে পারে সেই প্রসেসটাই ডিসকাস করার জন্য আজকে আমি এখানে চলে আসলাম। আজকে সিম্পল সেন্টেন্সের খুব সিম্পল কিছু রুলস সম্পর্কে আলোচনা করব, যে রুলসগুলো মাথায় রেখে তোমরা যদি লাইন বানাও তাহলে দেখবে অনেক সহজে তোমরা সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারছো। তো এসো দেখে নেওয়া যাক সিম্পল সেন্টেন্স কিভাবে আমরা বানাতে পারি। তবে ডিসকাশনে আসার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই যে সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। মনে রাখবে সিম্পল সেন্টেন্স হলো সেই ধরনের সেন্টেন্স যেখানে কিনা আমরা একটাই মাত্র ক্লজ দেখতে পাই। যেমন ধরো আমি যদি বলি আই লাইক টি, এই যে লাইনটা বললাম এখানে দেখো একটাই মাত্র ভার্ব আছে এবং এখানে ক্লজটা একটাই মাত্র ক্লজ হচ্ছে। কিন্তু যদি আমি বলি আই লাইক টি বলার পরে যদি বলি যে অ্যান্ড ইউ লাইক কফি, এরকম যদি বলি আমি লাইনটা, তাহলে দেখা যাচ্ছে যে দুটো কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট একই লাইনে কম্বাইন করা হলো। এদিকেও লাইক আছে এদিকেও লাইক আছে, দুখানা ভার্ব, দুটো ক্লজ, দুটো সেপারেট ক্লজ একসাথে কম্বাইন করা হয়েছে। তো এটা কিন্তু কোনোভাবেই সিম্পল সেন্টেন্স নয়। সিম্পল সেন্টেন্স মানে একটাই কনসেপ্ট থাকবে, একটাই কনসেপ্টের কম্বিনেশন তৈরি হবে, সেটাই হচ্ছে জানবে সিম্পল সেন্টেন্স। যেখানে হতে পারে যে দুটো তুমি ডিফারেন্ট ম্যাটার বলেইছো কিন্তু দুটো ম্যাটারকে এমনভাবে কম্বাইন করে দিলে যে সেখানে ভার্ব কিন্তু মেইন ভার্বের জায়গা একটাই হলো। এরকমভাবে তোমরা যখন দেখবে করতে পারছো সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সেই বিষয়টাই আমরা কিন্তু এখান থেকে এবার দেখে নেব। এসো বোঝা যাক। প্রথমে দেখো আমরা সবার প্রথমে যে কনসেপ্টটাকে বুঝবো সেটা হচ্ছে জেরান্ড, যেটা তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ আমি লিখেছি জেরান্ড। জেরান্ড কনসেপ্টটা কি সেটা আগে প্রথমে তোমাদের বলে দিই। জেরান্ড বলতে আমরা যেটা বুঝি সেটা হলো নাউন। এই জেরান্ড নাউন কখন হয়? যখন আমরা দেখি যে ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে এবং সেই আইএনজি যোগ হওয়া বিষয়টা নাউন সেন্সে অ্যাপ্লাই হচ্ছে, তখনই সে হয় জেরান্ড। এই যে জেরান্ড সেটা কিভাবে অ্যাপ্লাই হয় সেটা আমরা এই লাইন, এখানে দেখো দুটো লাইন লেখা আছে, সেই লাইনটাকে যুক্ত করব। তো জয়েন করার মধ্যে দিয়ে জেরান্ড বুঝে নেব। তো সবার প্রথমে আরেকটা কথাও আমাদের মনে রাখতে হবে, সেটা হলো জেরান্ড যখন নাউন সেন্সে আমরা দেখি তার মানে সেন্টেন্সে নাউন কি কি পয়েন্টে ব্যবহার হয়। সেন্টেন্সে নাউনের ব্যবহার প্রধানত সাবজেক্ট হিসেবে হয়, অবজেক্ট হিসেবে হয়, সাবজেক্টের আবার কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে, এবং খুব রেয়ারলি হলেও কিছু কিছু ক্ষেত্র দেখা যায় যেখানে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আর কি জেরান্ড ব্যবহার হচ্ছে। তো এই সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং অবজেক্ট এই সবভাবে জেরান্ড ব্যবহার হতে পারে। যেমন একটা নাউন হয়, সেম প্রসেসেই আমরা কিন্তু এখানেও জেরান্ডের ব্যবহার করতে পারি। এইবার এই যে লাইনটা এখানে দেয়া আছে, লাইনটা লক্ষ্য করো কি বলছে, ইউ শুড রিড ইংলিশ বুকস, ইট ক্যান ইমপ্রুভ ইউর ভোক্যাবুলারি। ওকে, ইউ শুড রিড ইংলিশ বুকস মানেটা কি? ইউ শুড রিড ইংলিশ বুকস মানে তোমার উচিত কি? ইংলিশ বই পড়া। তারপরে কি বলা হয়েছে? ইট ক্যান ইমপ্রুভ ইয়োর ভোক্যাবুলারি, তোমার শব্দভাণ্ডার এটা ইমপ্রুভ করতে পারে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হয়েছে। এবার এই যে দুটো লাইন, এই দুটো লাইনকে যদি আমায় জুড়তে হয় সিম্পল সেন্টেন্সের প্রসেস অনুযায়ী, তাহলে এখানে আমরা যদি এটা জেরান্ডের প্রসেস অনুযায়ী জুড়ি তাহলে কিভাবে জুড়ব? আমি কি বললাম? জেরান্ড মানে হচ্ছে আইএনজি সেন্স, ভার্বের সাথে আইএনজি হয়ে সে নাউন হয়। এবার সেই সেন্সটা মাথায় রেখে আমরা যদি ইউ শুড রিড ইংলিশ বুকস এই সেকশনটায় প্রথমত ফোকাস করি, এই ইংলিশ বই পড়া এই বিষয়টা যে বলা হয়েছে এটা অ্যাকচুয়ালি আমাকে দেখতে হবে দুটো লাইনের মধ্যে কোন ফ্যাক্টটা কমন আছে সেটার বেসিসে আমরা কিন্তু এটাকে রিয়েলাইজ করতে পারি। প্রথম লাইনে বলা হয়েছে ইউ শুড রিড ইংলিশ বুকস, দ্বিতীয় লাইনে বলা হচ্ছে ইট ক্যান ইমপ্রুভ ইউর ভোক্যাবুলারি। ইট বলতে কোনটাকে বলা হলো? ইট বলতে কিন্তু শুধুমাত্র বইকে নয়, বই পড়াটাকে। তো এই সেন্স থেকে যে ইংলিশ বইটা পড়াটা তোমার ভোক্যাবুলারিকে ইমপ্রুভ করতে পারে, এই সেন্সটা বলা হলো। তার মানে দুটো লাইনের মধ্যে কমন ফ্যাক্ট আমি কি পেলাম? কমন ফ্যাক্ট পেলাম এই ইটটা এবং হচ্ছে এই রিড ইংলিশ বুকস এই পার্টটা। তো এই দুটো কমন পার্ট হিসেবে ধরে আমি যদি জয়েন করি এই পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে অনেক ইজি হয়ে যাবে। এবার দেখো প্রথম যে সেকশানে মেইন ডিটেলসটা যেখানে রয়েছে, ইট তো ডিটেল হলো না, ইট একটা জাস্ট ক্যাজুয়ালভাবে একটা কনসেপ্টকে রেফার করছে। মেইন যে ম্যাটারটা যেখানে মেইন ডিটেলস কনসেপ্ট আমরা পাচ্ছি সেটা হলো এই জায়গাটা, রিড ইংলিশ বুকস। তো এই পার্টটাতে আমি জেরান্ড ফোকাস করব। রিড যেটা ওটাকে করে দেবো রিডিং,
রিডিং করার পরে যা আছে সেটা লিখবো। রিডিং কি? ইংলিশ বুকস। রিডিং ইংলিশ বুকস লিখলাম। ইংলিশ বই পড়া, ইংলিশ বই পড়া কি করে? ক্যান ইমপ্রুভ ইয়োর ভোক্যাবুলারি। ইটের ব্যবহার আর দরকার হবে না। যদি বলো কেন, কারণ ইটটা তো এই পয়েন্টটাকেই বলছিল, তাই না? এই যে রিড ইংলিশ বুকস, এই পার্টটাকে ইট পয়েন্ট করছে, মানে এই পার্টটাকে ইট পয়েন্ট করছিল। তো এখন যদি আমি ইটটাকে ওর সেন্সে ধরে নিই, এটা তো অলরেডি আমি লিখেছি, তাহলে ইটের আমি ব্যবহার আর কেন করব? ইটটা তো ওটার জন্যই বসেছে, তো আমি তো সেটা এখানে লিখে দিয়েছি রিডিং ইংলিশ বুকস, তাহলে ইট আর লাগছে না। শুধুমাত্র বাকি যে রিমেইনিং পার্টটা লাগছে সেটুকুই আমার লিখলে হয়ে যাচ্ছে, বাকি আর কিছু ভেবে লাভ নেই। তো রিমেইনিং পার্টটা যেরকম আছে সেরকম লিখে দাও। এখানে লেখো ক্যান, তারপরে ইমপ্রুভ, তারপরে ইয়োর ভোক্যাবুলারি। হলো ক্যান ইমপ্রুভ ইয়োর ভোক্যাবুলারি। তো রিডিং ইংলিশ বুকস ক্যান ইমপ্রুভ ইয়োর ভোক্যাবুলারি, এইখানে হলো রিডিংটা জেরান্ড। এবার আমি বললাম তোমায় জেরান্ড, তুমি কেন বিশ্বাস করবে জেরান্ড? প্রুফ তো করতে হবে। কিভাবে প্রুফ করতে পারি আমরা? ভার্বের যে সেকশনটা আছে, অর্থাৎ এই ক্যান ইমপ্রুভ, এই অংশটাকে যদি আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, দেখো উত্তর হিসাবে এই পার্টটা আসবে। কি আমাদের মানে কি তোমার শব্দ ভান্ডার উন্নত করতে পারে? আনসার কি আসছে? কি পারে না, ইংলিশ বই পড়াটা পারে। তাহলে ইংলিশ বই পড়া, এই টোটাল বিষয়টা আমার সাবজেক্ট দাঁড়ালো। তাহলে রিডিং এখানে নাউনের মতন কাজ করছে, কারণ নাউনটাই তো সাবজেক্ট হয়। তো সেই সেন্সে আমরা কিন্তু এখানে এটাকে জেরান্ড বলতে পারি। তো এটা জেরান্ড হয়েছে, এখানে রিডিং জেরান্ড হয়েছে, এবং রিডিং ইংলিশ বুকস এই টোটালটা একটা জেরান্ড ফ্রেজ হয়েছে। ওকে, তো এরকমভাবে তোমরা সিম্পল সেন্টেন্স করতে পারো যখন জেরান্ড করবে। এই জেরান্ডের উপরে, কনসেপ্টের উপরে ফোকাস করে আমি অলরেডি বেশ কিছু ভিডিও করেছি, কমেন্ট সেকশানে দেখবে আমি পিন করে রেখেছি, তো সেটা চেক করো, তাহলে তোমাদের এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হবে। নেক্সট ওয়ানটা দেখো কি বলছে। পরের সেকশনটায় আরেকটা রুলের কথা বলা হয়েছে, সেটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ প্লাস জেরান্ড। জেরান্ডের সাথে সাথে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ দেখব। মানে কি বলতে গেলে বিষয়টা এরকম ধরনের, একদিকে প্রিপোজিশন থাকবে, তো তার সাথে সাথে জেরান্ডের ব্যবহারও হবে। এবার এই সেন্সটা কিভাবে বুঝতে পারি? প্রথমে প্রিপোজিশন ব্যাপারটাকে আগে ক্লিয়ার করে নাও। প্রিপোজিশন কখন বসে, কোন ক্ষেত্রে বসে, আর কোন জায়গায় বসে? প্রিপোজিশন নামটাই এসেছে প্রিপোজিশন, অর্থাৎ আগে পজিশন নেয়, তাই কিসের আগে? নাউন বা প্রোনাউনের আগে বসে, তাই জন্য প্রিপোজিশন নামটা হয়েছে। তো প্রিপোজিশন আমরা বলতে পারি, প্রিপোজিশন প্রনাউন্সিয়েশনটা কারেক্ট। যাই হোক, তো এই প্রিপোজিশনাল ফ্রেজ যখন আসছে, তার মানে প্রিপোজিশন দিয়ে তৈরি হওয়া একটা ফ্রেজ, অনেকগুলো শব্দ কম্বাইন্ড হয়ে একটা ফ্রেজ তৈরি হচ্ছে। এই ফ্রেজটা যখন আমি ব্যবহার করছি, তাহলে তার মধ্যে জেরান্ড কেন থাকবে না? কারণ সেই তো নাউনটারই আগে তো প্রিপোজিশন বসছে। তাহলে জেরান্ডের ব্যবহার যদি হয়, তার আগে আমরা একটা প্রিপোজিশন বসাতেই পারি, তাহলে তো মানে কনসেপ্টটা তো সেম থাকবে। নাউন হলো জেরান্ড, তার আগে বসলো প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন প্লাস জেরান্ড সবটা মিলিয়ে একটা ফ্রেজ হলো। এরকমভাবেই আমরা অ্যাপ্লাই করে লাইন বানাতে পারি। দেখো এখানে কি বলা হয়েছে, হি কমপ্লিটেড দ্য টাস্ক, সেই কাজটা শেষ করলো। হি ওয়েন্ট আউটসাইড, সে বাইরে গেল। তো এই যে কাজটা, এখানে দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা কোনটা? প্রথম ঘটনাটা হচ্ছে সে কাজটা শেষ করলো। দ্বিতীয় ঘটনা কোনটা? হি ওয়েন্ট আউটসাইড, সে বাইরে গেল। যে ঘটনাটা প্রথমে হচ্ছে, সেই ঘটনাটাকে তোমায় জেরান্ড করতে হবে, বা বলতে পারো সেই ঘটনার পার্টটাকে আমায় আগে লিখতে হবে। কিভাবে লিখবো? এখানে হি কমপ্লিটেড দ্য টাস্ক, এই অংশটাকে আমরা যদি চেঞ্জ করি জেরান্ড ফ্রেজে, তাহলে লিখতে পারি টাস্ক শেষ করার পরে, এরকমভাবে। তাহলে হবে আফটার। আফটার অ্যাকচুয়ালি একটা প্রিপোজিশন, সেই সেন্সে আফটার কি? কমপ্লিটেড দ্য টাস্ক, কমপ্লিট এটার আইএনজি করে দাও কমপ্লিটিং। আফটার কমপ্লিটিং দ্য টাস্ক, আফটার কমপ্লিটিং দ্য টাস্ক, কাজ শেষ করার পরে কি হলো? হি ওয়েন্ট আউটসাইড, কমা দিয়ে হি ওয়েন্ট আউটসাইড। তো এই যে লাইনটা এখানে দেখলাম, এখানে আফটার কমপ্লিটিং, এটা হচ্ছে জেরান্ড ফ্রেজ। কিভাবে বুঝছি? আফটার একটা প্রিপোজিশন, প্রিপোজিশন কোথায় বসে? নাউনের আগে বসে বা প্রোনাউনের আগে বসে। এখানে কমপ্লিটিং একটা নাউন সেন্স হচ্ছে বলেই তার আগে আমরা আফটারকে বসাতে পারছি। যদি এখানে আফটার না বসাতাম, তাহলে এটা জেরান্ড হতো না। যদি বলতাম কমপ্লিটিং দ্য টাস্ক হি ওয়েন্ট আউটসাইড,
তাও সেটা সিম্পল সেন্টেন্স হচ্ছে, তখন আসছে যে কনসেপ্টটা সেটা হয়ে যাচ্ছে পার্টিসিপল, যেটা আমি পরে বোঝাচ্ছি। যাই হোক, তো এরকম ধরনের লাইন যখন লিখবে যেখানে এরকম আফটার প্রেপোজিশন দিয়ে আইএনজি করে কিছু লিখছো, তখন সেটা হচ্ছে জেরান্ড ফ্রেজ, মানে প্রেপোজিশনাল ফ্রেজ বা তার সাথে জেরান্ড আছে। এখানে প্রেপোজিশন হলো আফটার এবং তার সাথে সাথে জেরান্ডের ব্যবহার হয়েছে, তো সেই সেন্সে প্রেপোজিশনাল ফ্রেজ প্লাস জেরান্ড এরকমভাবে আমি লিখেছি। পরেরটা দেখো, হি ইজ আ ডক্টর, হি ইজ আ রাইটার। একজন মানুষ একসাথে দুটোই, একজন ডাক্তার, সে একজন লেখকও। তো এরকম সেন্সে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এক্ষেত্রে জেরান্ড ব্যবহার করে খুব সহজে এটা করতে পারি। তখন বলতে হবে যে একটি মানে একজন ডাক্তার হওয়ার পাশাপাশি সে একজন লেখকও, এরকম সেন্সে। তখন দুটো জিনিসকে আমরা কম্বাইন করতে পারবো। তখন কি করতে হবে? এরকম যখন কোনো বৈশিষ্ট্যের কথা বলা হবে কারোর সম্পর্কে, তোমরা বিসাইডস ব্যবহার করতে পারো। বিসাইডস লেখার পরে যেটি একটি প্রেপোজিশন, এরপরে একটা অবভিয়াসলি যেরকম আইএনজি করেছি সেম প্রসেস এখানে আইএনজি করতে হবে, সেটাই লিখবো। এখানে আমি বেশ কিছু এক্সাম্পল দিয়েছি যাতে করে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারি। আগের কনসেপ্টটা যেটা প্রথমে বলেছিলাম সেটার মধ্যে অত কিছু টিপিক্যাল ম্যাটার ছিল না, কিন্তু এখানে অনেক সময় কনফিউশন হয়ে যায়, পার্টিসিপলের সঙ্গে জেরান্ড বুঝতে অসুবিধা হয়, তাই জন্য এখানে আমি বেশ কয়েকটা এক্সাম্পল দিয়েছি। বিসাইডস লেখার পরে কি করব? এখানে দেখো ভার্ব কি আছে, ভার্ব আছে ইজ মানে হলো বি ভার্ব, সেটা আইএনজি করে দাও, বিইং করে দাও। বিসাইডস বিইং আ ডক্টর মানে কি হলো? একজন ডাক্তার হওয়ার পাশাপাশি সে একজন লেখক। হি ইজ আ রাইটার হলো। বিসাইডস বিইং আ ডক্টর হি ইজ আ রাইটার, বা উল্টোটাও করে লিখতে পারো, বিসাইডস বিইং আ রাইটার হি ইজ এ ডক্টর, সব চলবে। তো কনসেপ্টটা হলো এরকম, যেখানে বিসাইডসের ব্যবহার হলো যেটি একটি প্রিপোজিশন এবং তারপরে আসলো বিইং। এরকমভাবে তোমরা করতে পারো জেরান্ড ফ্রেজ, বা বলতে পারো যে প্রিপোজিশনাল ফ্রেজ যার সাথে জেরান্ড ইনক্লুডেড থাকছে, এরকমভাবে। পরেরটা দেখো, হি ইজ রিচ, হি নেভার হেল্পস দ্য পুয়ার। তো হি ইজ রিচ মানে সে হলো ধনী এবং সে কি করে? সে হি নেভার হেল্পস দ্য পুয়ার মানে যারা কিনা গরিব মানুষ, দরিদ্র মানুষ, তাদেরকে সে সাহায্য করে না। এবার লাইনটা যদি আমরা লিখি কিভাবে করব? হি ইজ রিচ, এখানে দেখো দুটো লাইনের মধ্যে একটা সামঞ্জস্য আমরা কিন্তু ঠিক খুঁজে পাচ্ছি না, দুটো একে অপরের অপোজিট লাগছে। এ যখন বড় লোক করতে সাহায্য করা উচিত ছিল কিন্তু সে করছে না, মানে অপোজিট ম্যাটার হয়ে গেল। যখন এরকম একে অপরের অপোজিট হয় তখন সেক্ষেত্রে আমরা ইন স্পাইট অফ এটার ব্যবহার করতে পারি। তো সেই সেন্স অনুযায়ী লিখলে ইন স্পাইট অফ মানে হলো তা সত্ত্বেও, ইন স্পাইট অফ লেখার পরে কি করব? এটা লেখার পরে আমাকে আইএনজি সেন্স দিতে হবে। তো সেই অর্থে এখানে যে ইজ আছে এটাকে আমি আগেরই মতন বিইং করে দেব। ইন স্পাইট অফ বিইং কি রিচ, ধনী হওয়া সত্ত্বেও হি নেভার হেল্পস দ্য পুয়ার, যা আছে তাই, হি নেভার হেল্পস দ্য পুয়ার। ওকে, ধনী হওয়া সত্ত্বেও সে গরিবদেরকে সাহায্য করে না। এখানে বিইং রিচ, এখানে বিইং যে ব্যবহারটা হলো ইন স্পাইট অফ, এই যে বিইং এর ব্যবহারটা এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু এখানে জেরান্ড হিসেবে কাজ করছে। তো বলতে পারি এদিকে আছে অ্যাডজেক্টিভ, তার আগে আছে বিইং যেটা একটা মানে নাউন সেন্সে অ্যাপ্লাই হয়েছে। তো সেই সেন্সে এখানে একটা দিকে আছে প্রিপোজিশনাল ফ্রেজ আর অন্য দিকে আছে জেরান্ড। তো এরকমভাবে আমরা জেরান্ডের সাথে প্রিপোজিশনাল ফ্রেজের কম্বিনেশনে ব্যবহার হতে দেখতে পেলাম। যদি তোমরা ইন স্পাইট অফের জায়গায় ডেসপাইট ব্যবহার করো তাও কিন্তু বিষয়টা একই থাকবে। তো যদি এখানে ডেসপাইট লিখি আমরা তাহলেও কিন্তু বিষয়টা সেম থাকে। তো ডেসপাইট বিইং রিচ হি নেভার হেল্পস দ্য পুয়ার, কনসেপ্টটা সেম থাকলো। ওকে, তো এখানে ইনস্পাইট অফ এবং ডেসপাইট এরপরে যে জেরান্ড ফ্রেজ আছে সেটা বুঝবো কি করে? সেম কনসেপ্ট, তোমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ইনস্পাইট অফ কি যদি প্রশ্ন করি, ইনস্পাইট অফ কি, তা সত্ত্বেও কি, উত্তর কি আসছে? বিইং রিচ, হওয়া সত্ত্বেও, রিচ হওয়া সত্ত্বেও। তো এরকম সেন্সে এই পার্টটা যেহেতু হোয়াট প্রশ্নের উত্তর হিসেবে দিচ্ছে তাহলে এটা জেরান্ড হয়েছে। এরকমভাবে আমরা বলতে পারি যে প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশনের সাথে জেরান্ডের ব্যবহার হয়ে একটা কম্বিনেশন হিসেবে কাজ করছে। এরকম সেন্সেও আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স বানাতে পারি। নেক্সট যে প্রসেসটা আসছে সেটা হলো পার্টিসিপল। পার্টিসিপলের ক্ষেত্রে কি হয়? পার্টিসিপলের দুরকম রূপ হয়, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ভার্ব প্লাস আইএনজি, এটা একটা ফর্ম হয়, আর একটা হয় V3 ভার্বের থার্ড ফর্ম। এরকমভাবে আমরা পার্টিসিপল দেখি। এখানে লাইনটা দেখো, সেখানে কি করা হয়েছে? দে স হিম হি ওয়াজ ডান্সিং।
তারা তাকে দেখলো সে নাচ করছিল। তাহলে এই যে লাইনটা তারা তাকে দেখলো তারপরে সে নাচ করছিল, এই যে সেন্সটা এখানটার মধ্যে আমরা যদি পার্টিসিপল ইউজ করি কিভাবে করতে পারি দেখো, সে তাকে কখন দেখলো, তাকে দেখলো নাচ করার সময় দেখলো, বা বলতে পারি তাকে নাচ করতে দেখলো, এরকম টাইপের সেন্স যখন আসছে সেক্ষেত্রে আমরা পার্টিসিপল করে করতে পারি। তার লাইনটা কেমন হবে, দে স হিম তাকে তারা দেখলো, কি অবস্থায় দেখলো, নাচ করা অবস্থায় দেখলো, তার মানে দে স হিম ডান্সিং, ব্যাস এইটুকুই হলো এনাফ। দে স হিম ডান্সিং, এইখানে এই যে পার্টিসিপলটা হচ্ছে, পার্টিসিপলের মূল কাজ হলো সে একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, যেরকমটা আমরা জেরান্ডে দেখেছিলাম নাউন হিসেবে কাজ করে, সেরকম পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এটা আমরা এখান থেকে খুব ইজিলি বুঝতে পারি। কিভাবে, যদি তুমি ডান্সিংয়ের বিষয়ে লক্ষ্য করো, ডান্সিংটা কি নিয়ে বলছে বা কাকে নিয়ে বলছে, সে কিন্তু এই হিমকে নিয়ে বলছে। ঠিক যেমন একটা অ্যাডজেক্টিভ একটা নাউন বা প্রোনাউনকে পয়েন্ট করে সেই অনুযায়ী তার দোষ গুণ অবস্থা, তার কোনো ক্রিয়াকলাপ ইত্যাদি বিষয়কে মেইনলি ফোকাস করে, সেই রকমভাবেই একই ওয়েতে কিন্তু এখানেও তাই। ডান্সিং এখানে হিম সম্পর্কে বলছে, তার পাশেই বসেছে, তো অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। তো আইএনজি হয়ে এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে সে একটা অ্যাডজেক্টিভের ওয়েতে বিহেভ করছে, সেই জন্য এটাকে আমরা বলি পার্টিসিপল। এরকম পার্টিসিপলের ব্যবহার করে তোমরা দুটো সেন্টেন্সকে অতি সহজে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারো। এবার যদি আমরা নেক্সট লাইনটাতে আসি, সেটাই দেখো কি বলছে, হি ওয়াজ ইল হি কুড নট কাম। সেম প্রসেসে আমরা এটাকেও করব, হি ওয়াজ ইল হি কুড নট কাম। এটা কিভাবে করতে পারি, এই অংশটার মধ্যে একটা বিষয় বলা হয়েছে, একটা কারণকে বলা হয়েছে, তারপরের অংশটার মধ্যে তার রেজাল্টকে বলা হয়েছে। যে সে অসুস্থ ছিল, তা সে আসতে পারেনি, তা সে আসতে কেন পারেনি, তার অসুস্থ হওয়ার কারণে সে আসতে পারেনি। এই সেন্স অনুযায়ী আমরা যে প্রথম অংশটা এখানটায় যে লেখা আছে হি ওয়াজ ইল, এই অংশটাকে আমরা কিন্তু একটু মডিফাই করতে পারি। সে অসুস্থ হওয়ায় আসতে পারেনি, এই কথাটা যদি লিখি তাহলেই হয়ে যাবে পার্টিসিপল। তো এই ওয়াজটা যেটা হলো বি ভার্ব, এটার আইএনজি করে দিলে, বিইং ইল করে দিলেই কনসেপ্টটা কিন্তু ইজিলি ক্লিয়ার হবে। বিইং ইল মানে হলো অসুস্থ হওয়ায়, কমা দাও, সে আসতে পারেনি, হি কুড নট কাম। বিইং ইল হি কুড নট কাম, সে আসতে পারেনি। তাহলে এখানে তার না আসতে পারার কারণটা বিইং ইল দিয়ে বোঝানো হয়েছে। বিইং সেন্সটা হওয়ায় জাতীয় অর্থে ব্যবহার হয়। তো এখানে আমি যদি লিখতাম আফটার বিইং ইল, এরকম করে করতাম, তাহলে হয়ে যেত কি জেরান্ড, যেমনটা আমরা একটু আগে দেখেছিলাম। এখানে দেখেছিলাম আমরা আফটার কমপ্লিটিং দ্য টাস্ক। এই যে আফটার কমপ্লিটিং দ্য টাস্ক, এই আফটারের পরে আইএনজি সেন্স আসলো ভার্বের সাথে, এখানেই হয়ে গেছিল নাউন সেন্স, কারণ আফটার একটা প্রিপোজিশন হিসেবে কাজ করছিল, তারপরে সেই জন্য নাউন জাতীয় অর্থ এসেছিল। কিন্তু যখন আমরা পরেরটায় দেখছি, এই লাইনটায় দেখছি, তখন বিইং ইল যেই রয়েছে, এখানে কিন্তু তার আগে কোনো প্রিপোজিশন আমি বসাইনি, তো সেই সেন্সে এটা জেরান্ডের মতন অ্যাক্ট করবে না। যদি আফটার বিইং করতাম তাহলে ওটা জেরান্ড লাইক হয়ে যেত, যদিও লাইনটা তখন অড শোনাতো। আফটার বিইং এটা ঠিক মানে অ্যাডজাস্টেবল না সিচুয়েশন অনুযায়ী, এক্ষেত্রে শুধুমাত্র বিইং ইল বললেই বেটার হয়। তবুও এরকমভাবে আমি তোমাদের বোঝাতে চাইছি, যখন প্রিপোজিশন বসিয়ে আইএনজি করবে তার মানে সেটা জেরান্ড লাইক হয়ে যাবে, কিন্তু প্রিপোজিশন ছাড়া যেই করছো তখন সেটা জেরান্ড নয়, বরং পার্টিসিপল হিসেবে কাজ করবে। পরেরটা দেখো, হি হ্যাড ওয়ার্কড হার্ড হি গট সাকসেস। তো হি হ্যাড ওয়ার্কড হার্ড, সে অনেক মানে ভালো রকম খাটনি খেটেছিল, অনেক কষ্ট করেছিল, তো সে সফলতা পেল, এই হচ্ছে এখানে বিষয়। হি গট সাকসেস। তো এটা যদি আমরা কম্বাইন করি, এক্ষেত্রে কিভাবে কম্বাইন করতে পারি, এই প্রসেসটা কিন্তু খুব সিম্পলভাবে করা যেতে পারে। এই অংশটায় দেখো হ্যাডের ব্যবহার হয়েছে এবং এখানে V3 আছে। যখন কোনো একটা বিষয় একটা কোনো মানে কারণ হিসেবে কাজ করছে, বা একটা ঘটনার পরে আরেকটা ঘটনা হচ্ছে, এরকম সেন্স যখন বোঝানো হয়, তখন এই কারণ জাতীয় অর্থে মূলত আমরা ব্যবহার করতে পারি হ্যাভিংয়ের। তো হ্যাভিং যখন ব্যবহার করব, হ্যাভিংয়ের পরে V3 বসিয়ে প্রপার গ্রামেটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী আমরা এটাকে করতে পারি। কিন্তু অনেক সময় এরকম হয়, হ্যাভিংয়ের ব্যবহার অনেক ক্ষেত্রে কোনো কাজ চলার সময় কিছু একটা হচ্ছে এরকম সেন্সেও করা হয়, তবে সেটা মডার্ন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল। এই রিলেটেড একটা ভিডিও আমি করেছিলাম, তোমরা দেখতে পারো, আমি সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা রেখেছি। যাই হোক, তো এখানে হি হ্যাড ওয়ার্কড হার্ড হি গট সাকসেস। তো এই লাইনটার মধ্যে হি হ্যাড ওয়ার্কড হার্ড, তার যে আর কি মানে খুব বেশি পরিমাণে খাটনি খাটা, এই অংশটাই হচ্ছে কিন্তু মেন রিজন যার জন্য কিনা সে সাকসেস পেয়েছে। এই পার্টটাতে আমরা হ্যাভিং জুড়ে লাইনটা করলে কেমন হবে, এই যেটা হ্যাড আছে এখানে আমি লিখবো হ্যাভিং, লেখা যাক। হ্যাভিং লেখার পরে কি করব, যেটা V3 সেটা লিখবো, অলরেডি সেটা এখানে দেয়া, ওয়ার্কড সেটা লিখবো, হ্যাভিং ওয়ার্কড
হার্ড, হ্যাভিং ওয়ার্কড হার্ড, কমা, তারপরে যা আছে পুরোটা লিখে দাও, হি গট সাকসেস। এবার যদি প্রশ্ন করো এখানে যে এই হ্যাভিং ওয়ার্কড হার্ড কাকে নিয়ে কথা বলছে, আনসার আসছে কিন্তু হিকে নিয়ে বলছে, তাহলে অ্যাডজেক্টিভের মতন কাজ করলো, তাহলে এই পার্টটা কিন্তু একটা পার্টিসিপল ফ্রেজ হয়েছে। তো এখানে হ্যাভিং এর যে ব্যবহারটা হয়েছে এটা একটা পার্টিসিপল হিসেবে, এবং শুধু তাই নয়, যেটা এটা প্রেজেন্ট পার্টিসিপল, অন্যদিকে ওয়ার্কড যেটা হয়েছে সেটা হলো পাস্ট পার্টিসিপল মানে V3। এরকমভাবে আমরা সিম্পল সেন্টেন্স গঠন করতে পারলাম। পরের লাইনটা দেখো, নমিনেটিভ অ্যাবসলিউট। এখানে আমরা আরেকটা নতুন ধরনের স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচারটাকে বলা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। সবার প্রথমে নমিনেটিভ এবং অ্যাবসলিউট কথার অর্থটা কি সেটা আগে বুঝে নিই। নমিনেটিভ মানে সহজ সরল ভাষায় নাউন, আর অ্যাবসলিউট মানে সহজ সরল ভাষায় ফ্রি বা মুক্ত, অর্থাৎ এমন একটা বিশেষ বলতে পারো গ্রামাটিক্যাল পয়েন্ট যেখানে একটা নাউনকে তার বিভিন্ন যে ক্রিয়াকলাপ তার থেকে মুক্ত করা হয়, তাকে তার দায়বদ্ধতা থেকে ফ্রি করা হয়। একটা নাউনের তো অনেক বড় কাজ থাকে, সে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হতে পারে, তো তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো সেই জন্য সেই নাউনটাকে যখন তুমি ফ্রি করে দিচ্ছ, তার সঙ্গে কোনো কিছু আটকে থাকছে না, তার উপরে ডিপেন্ড করে অন্য একটা মানে ক্লজ তৈরি হচ্ছে না, তখন সেক্ষেত্রে এইটাই হয়ে যাচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। এটা করার ক্ষেত্রে বিশেষ কিছু রুল আছে। এখানে আমি নমিনেটিভ অ্যাবসলিউট অ্যাপ্লাই করে এই লাইনটাকে জুড়বো। কিভাবে দেখো, খুব সহজ। এখানে বিইং এর ব্যবহারটা খুব লক্ষ্য করা যায়, হ্যাভিংও হয়। তো এখানে দ্য গেম ওয়াজ ওভার, উই হেডেড ব্যাক হোম, এই লাইনটার মধ্যে কি বলা হয়েছে, খেলাটা শেষ হলো বা খেলা শেষ, উই হেডেড ব্যাক হোম, আমরা বাড়ি ফিরে গেলাম। এই যে লাইনটা, খেলা শেষ আমরা বাড়ি ফিরে গেলাম, এটাকে যদি আমরা জয়েন করি নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে, প্রথম অংশটা লক্ষ্য করো, সেখানে যেটা সাবজেক্ট আছে, দ্বিতীয় অংশটা লক্ষ্য করো, সেখানে যেটা সাবজেক্ট আছে, দুটো কিন্তু আলাদা, দুটো সাবজেক্ট কিন্তু মিলবে না। যেই দুটো সাবজেক্ট আলাদা হলো, তখন যে ঘটনাটা প্রথমে হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনাও ঘটছে, তখন সেক্ষেত্রে প্রথম ঘটনাটার রেসপেক্টে আমরা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারি। তখন কিভাবে করতে হয়, প্রথমে নাউন যেটা আছে সেটাকে লেখো, দ্য গেম লেখার পরে তারপরে এই নাউনটা অর্থাৎ এই গেমকে ফ্রি করো, মুক্ত করো, ওর যে সেন্টেন্সের স্ট্রাকচার সেখান থেকে ওকে ফ্রি করো। তখন কি করব, এই ওয়াজ যেটা রয়েছে ওটাকে বিইং করে দেবো, দ্য গেম বিইং ওভার, লেখার পরে একটা কমা দাও, তারপরে সেকেন্ড যে সেন্টেন্সটা ওটাকে অ্যাজ ইট ইজ জুড়ে দাও, উই হেডেড ব্যাক হোম। হলো দ্য গেম বিইং ওভার, উই হেডেড ব্যাক হোম। তো এই যে অংশটা এখানটায় দ্য গেম বিইং ওভার, এটা হয়ে গেছে নমিনেটিভ অ্যাবসলিউট। তারপরে সেন্টেন্সটা যেরকম আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিয়েছি। খুব সহজ সরলভাবে এরকমভাবে তোমরা লাইন জুড়তে পারো। এই নমিনেটিভ অ্যাবসলিউট সম্পর্কে ডিটেলসে আমি এর আগে ডিসকাস করেছি বেশ কিছু ভিডিওতে, আমি তার লিঙ্কগুলো কিন্তু কমেন্ট সেকশনে পিন করে রেখেছি, সমস্ত ওখান থেকে তোমরা চেক করে নিও, ওখানে অনেক কিছু ডিটেলস রয়েছে, খুব ইনফরমেটিভ পার্ট ওটার। যাই হোক, এরপরে চলো নেক্সট ওয়ানটায় আসি আমরা, যে আর কি প্রসেস আছে যেগুলো আমরা ফলো করতে পারি। ইনফিনিটিভ, খুব কমনলি আমরা ইনফিনিটিভের ব্যবহার করে থাকি। ইনফিনিটিভ কথার অর্থ কি, যেখানে ভার্বের সাথে টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্মে যোগ হয়। এই টু প্লাস ভি ফার্স্ট যে ব্যবহারটা করি এটাকে আমরা ইনফিনিটিভ বলি, যেটা প্রধানত তে বিভক্তিতে ব্যবহার হয়, সবসময় নয় বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় এরকম তে, করতে, খেতে, ঘুমাতে, যেতে, এরকম অর্থে এটা ব্যবহার হয়। তো সেই অনুযায়ী যদি লাইনটা লিখি, খুব সহজ প্রসেস, দে ওয়ার ভেরি বিজি, তারা ছিল খুব ব্যস্ত। তারপরে বলা হয়েছে দে কুড নট টক, তারা কথা বলতে পারলো না। তারা ছিল খুব ব্যস্ত, তারা কথা বলতে পারলো না। তো এবার যদি এটা আমরা এক কথায় বলতে চাই তাহলে বলতে পারি তারা এত ব্যস্ত ছিল যে কথা বলতে পারলো না, এরকম সেন্সে আমরা লাইনটাকে বলতে পারি। এই ধরনের বিশেষ স্ট্রাকচার যেখানে দেখবে এরকম ভেরি আছে, অ্যাডজেক্টিভ আছে, তারপরে এরকম ক্যান নট, কুড নট দিয়ে কিছু একটা আছে, তারপরে একটা ভার্ব আছে, এরকম সেন্সে আমরা একটা বিশেষ স্ট্রাকচার ব্যবহার করে থাকি যেটাকে বলা হয় TOO TO2 প্লাস ভি ফার্স্ট, যেখানে এই অংশটা হলো ইনফিনিটিভ আর এই TOO অ্যাডভার্বের ব্যবহার হয়। তো এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এখানে দে আছে সাবজেক্ট, সেটাকে অ্যাজ ইট ইজ লেখো, দে, লেখার পরে ওয়্যার যেরকম আছে সেটা লেখো, দে ওয়্যার। এখানে যেটা ভেরি লেখা আছে সেই ভেরিটার পরিবর্তে তোমাকে TOO লিখতে হবে, কারণ দুটোর মানেই হলো সেম। ভেরি বোঝায় যা, এই TOO তাই বোঝায়, আবার যদি দেখো সো আছে সেটার মানেও তাই হয়। তো সেগুলোর সাবস্টিটিউট হিসেবে তোমাকে টু ব্যবহার করতে হবে, TOO। দে ওয়্যার টু, তারপরে কি, বিজি, এটা লিখতে হবে, দে ওয়্যার টু বিজি। তারপরে কি করবে, তারপরে লিখে দেবে TO2,
এই দে ব্যাপারটা আর লিখতে হবে না, কুড নট যেটা লেখা আছে এটাও লিখতে হবে না, টোটাল মিনিংটাই চলে আসবে যদি তুমি টু এর পরে V1 বসিয়ে দাও। ওকে, দে ওয়ার টু বিজি টু টক, দে ওয়ার টু বিজি টু টক মানে হচ্ছে তারা এতটাই ব্যস্ত ছিল যে তারা কথা বলতে পারলো না, এরকম সেন্সে দে ওয়ার টু বিজি টু টক। এখানে যেটা আমরা দেখতে পেলাম যে এই টু টক যেটা লেখা রয়েছে এটা হয়ে গেছে এখানে ইনফিনিটিভ। ওকে, এটা ইনফিনিটিভ হলো, কথা বলতে তে বিভক্তি আসলো এরকম ভাবে। পরেরটা নমিনাল কম্পাউন্ড, আরেকটা খুবই ভাইটাল ম্যাটার হলো যখন সিম্পল সেন্টেন্স করবে সেটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। নমিনাল কম্পাউন্ড কাকে বলে? যখন দুটো শব্দ বলতে পারো যে দুটো নাউন কম্বাইন্ড হয়ে গিয়ে, নামেই আছে নমিনাল মানে কি নাউন, কম্বাইন্ড হয়ে গিয়ে একটা অর্থ দাঁড় করাচ্ছে, বাংলায় আমরা বলি এক কথায় প্রকাশ, ওই টাইপের জিনিসকেই তোমরা নমিনাল কম্পাউন্ড বলতে পারো। সেটার আমরা এখানে ব্যবহার করব। খুব কমন একটা এক্সাম্পল আমি দিয়েছি, দেখো দ্য হর্সেস কাম ফ্রম অ্যারাবিয়া, ওই হর্সগুলো অ্যারাবিয়া থেকে আসে। দে আর মাচ ইন ডিম্যান্ড, তাদের অনেক ডিম্যান্ড আছে মানে তাদের অনেক আর কি মানুষ কিনতে চায় এরকম একটা ব্যাপার। তো এই লাইনটা যদি আমরা এক কথায় বলি কিভাবে বলতে পারি? এই দে মানে কাদের কথা বলা হয়েছে? দে মানে ঘোড়াদের কথা বলা হয়েছে। কোন ঘোড়াদের কথা? যে ঘোড়াগুলো অ্যারাবিয়া থেকে। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি? কি ধরনের ঘোড়া? অ্যারাবিয়ান ঘোড়া বা আরবের ঘোড়া, এরকম সেন্সে দ্য অ্যারাবিয়ান হর্সেস, দ্য অ্যারাবিয়ান হর্সেস কম্বাইন করে দিলাম, একটা হচ্ছে অ্যারাবিয়া আর একটা দিকে হর্সেস ছিল, দুটোকে কম্বাইন করে দিলাম অ্যারাবিয়ান হর্সেস। এই পার্টটা হয়ে গেল নমিনাল কম্পাউন্ড। দ্য অ্যারাবিয়ান হর্সেস লেখার পরে বাকি পার্টটা লিখে দাও। দে তো আর লাগবে না, দে সেন্সে আমি অলরেডি এটাকে ব্যবহার করছি, বাকি অংশটা আমায় লিখতে হবে। অ্যারাবিয়ান হর্সেস আর মাচ ইন ডিম্যান্ড হলো, দ্য অ্যারাবিয়ান হর্সেস আর মাচ ইন ডিম্যান্ড। খুব সিম্পলভাবে করে দিতে পারলাম। এটা হলো সিম্পল সেন্টেন্স আর একটা প্রসেস। তোমরা মনে রাখবে যখন এরকম ধরনের নমিনাল কম্পাউন্ড করবে, এরকম অনেক ক্ষেত্রেই হয়, যেমন ধরো মানি ব্যাগ, তারপরে রিস্ট ওয়াচ, এরকম ধরনের বহু শব্দ দেখি যেখানে কিন্তু দুটো নাউনকে পাশাপাশি বসিয়ে এরকম কম্বাইন করা হয়। তো এইটার ব্যবহারটা খুব হেল্পফুল। পরেরটা দেখো অ্যাপোজিশন। অ্যাপোজিশনের ব্যবহার আমরা খুব করে থাকি। অ্যাপোজিশন হচ্ছে একটা বিশেষ প্রসেস যেখানে কমার মধ্যে একটা বৈশিষ্ট্যকে রেখে আমরা লাইনটাকে কমপ্লিট করে থাকি। তো সেটা এখানে আমরা করব। কিভাবে হয় দেখো, প্রথম লাইনটা দেখো কি বলছে, অরিজিৎ ইজ অ্যান অ্যামেজিং সিঙ্গার। অরিজিৎ হয় একজন অসাধারণ গায়ক। হি ইজ লাভড বাই মিলিয়ন্স, তাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে। তো এই যে লাইনটা আমি লিখেছি এখানে, এই লাইনটাকে আমরা অ্যাপোজিশন করে কিভাবে বলতে পারি? সবার প্রথমে যেমন সাবজেক্টটা দেখতে পাচ্ছ সেটাকে লেখো, অরিজিৎ লিখলাম। লেখার পরে তোমার কাজটা হলো ওই যে নাউনের কথা তুমি লিখেছো তার সম্পর্কে বলা একটা বৈশিষ্ট্যকে কমার মধ্যে রাখতে হবে। তো এখানে অরিজিৎ সম্পর্কে একটা বৈশিষ্ট্য আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে অ্যান অ্যামেজিং সিঙ্গার, এইটা বলা হয়েছে, সেটাকে তুমি কমার মধ্যে রাখো। অ্যান অ্যামেজিং সিঙ্গার করলাম, অরিজিৎ কমা অ্যান অ্যামেজিং সিঙ্গার। লেখার পরে পরের সেন্টেন্সে এসো, কি বলা হয়েছে? হি ইজ লাভড বাই মিলিয়ন্স। এখানে এই যে হি রয়েছে এটা তো আর লাগবে না, আমি তো দিয়ে দিয়েছি অরিজিৎ, তো এটা বাদ দাও। বাকি যে অংশটা রয়েছে সেটাকে অ্যাজ ইট ইজ লিখে দাও। অরিজিৎ কমা অ্যান অ্যামেজিং সিঙ্গার ইজ লাভড বাই মিলিয়ন্স হলো। অরিজিৎ কমা অ্যান অ্যামেজিং সিঙ্গার ইজ লাভড বাই মিলিয়ন্স। তাহলে এখানে অ্যান অ্যামেজিং সিঙ্গার এই যে সেকশনটা, এটা হলো অ্যাপোজিশন। ওকে, যেটা নাউন ওর সম্পর্কে বলা একটা বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে। তো এরকমভাবেও তোমরা অবশ্যই সিম্পল সেন্টেন্স ইজিলি করতে পারো। নেক্সট প্রসেসটা দেখো, অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্বের মাধ্যমে দুটো সেন্টেন্সকে কিন্তু কম্বাইন করতে পারি খুব সিম্পলভাবে। অ্যাডভার্ব মানে কাকে বলে? প্রধানত আমরা অ্যাডভার্বের শেষে একটা লক্ষ্য করি একটা বিষয়, সেটা হচ্ছে এলওয়াই। মোস্ট অফ দ্য কেসেস এরকম হয় যেখানে কিন্তু দেখা যায় যে এলওয়াই যোগ হচ্ছে। কিছু কিছু এমন অ্যাডভার্ব আছে যেখানে এলওয়াই লাগে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখি। সেই অ্যাডভার্বকে ইউজ করে আমরা লাইনকে ছোট করতে পারি। কীরকমভাবে দেখো এই লাইনটা, হি ওয়েন্ট দেয়ার হি ওয়াজ কুইক। সে সেখানে গেল, সে দ্রুত ছিল। তো আমরা এক কথায় বলতে পারি সে দ্রুতভাবে সেখানে গেল। তাহলে বিষয়টা একদম সিম্পল হয়। তো হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেল, কিভাবে গেল? কুইকলি গেল, কুইকলি। হি ওয়েন্ট দেয়ার কুইকলি। ওকে,
বা হি কুইকলি ওয়েন্ট দেয়ার, এরকমভাবে বলতে পারো। তো এই যে লাইনটা এখানে আমরা দেখতে পেলাম অ্যাডভার্ব হয়ে গেল এবং মিনিংটা কিন্তু চলে আসলো, দুটো সেন্টেন্স কম্বাইন হয়ে গেল। তো সিম্পল সেন্টেন্স পসিবল। নেক্সট ওয়ান, ইউজ অফ সেলফ ওয়ার্ড। সেলফ ওয়ার্ড বলতে এই ধরো হিমসেলফ, হারসেলফ, এই জাতীয় শব্দগুলো, এগুলোর ব্যবহারের মাধ্যমে দুটো সেন্টেন্সকে জোড়া যেতে পারে। কীরকমভাবে? এই লাইনটা দেখো, হি কমপ্লিটেড দ্য টাস্ক, সে কাজটা কমপ্লিট করলো, কাজটা সে সম্পূর্ণ করলো। তো হি টুক নো ওয়ানস হেল্প, সে কারো সাহায্য নিল না। তো এই লাইনটা আমরা এরকমভাবে করতে পারি, হি কমপ্লিটেড দ্য টাস্ক, হি কমপ্লিটেড দ্য টাস্ক, সে কাজটাকে সম্পূর্ণ করলো কিভাবে? কারো সাহায্য না নিয়ে, তার মানে নিজেই। হি কমপ্লিটেড দ্য টাস্ক হিমসেলফ, তার মানেই তাই যে সে কারো সাহায্য নেয়নি, এরকম একটা সেন্স চলে আসলো। তো এই অর্থে আমরা কিন্তু এরকম ধরনের সেন্সে সেলফ ব্যবহার করে লিখতে পারি। তো এই অংশটা আমরা আরেকভাবেও করতে পারি। এই অংশটা আমরা হিমসেলফ ব্যবহার না করে যদি এই অংশটা আমরা উইদাউট ব্যবহার করে লিখি, সেটাও কিন্তু অনেক বেটার সাউন্ড করতে পারে। এক্ষেত্রে আমি সেলফ সেন্সটা যে ব্যবহার হয় সেটা বোঝানোর জন্য এই বিষয়টা লিখেছি, কিন্তু এটা আমরা উইদাউট করেও কিন্তু লিখতে পারি। ওকে, উইদাউটের ব্যবহার করে। তাহলে লাইনটা কেমন হবে? যদি এটা আমরা উইদাউট ইউজ করে করি তাহলে লাইনটা এরকমভাবে করতে হবে যে হি, সেক্ষেত্রে আমরা আরও বেশি শব্দ এখানে রাখতে পারবো, যেটা সিম্পল সেন্টেন্স করার যে রুলটা সেটা আরও ভালোভাবে অ্যাডজাস্ট হবে। যে হি কমপ্লিটেড দ্য টাস্ক, এখানে সেলফ ওয়াটারের ব্যবহার হবে না। এই অংশটা যেটা, এটা ম্যাক্সিমাম সেন্টেন্সটা আমরা রাখতে পারবো। তখন করতে হবে কি, হি কমপ্লিটেড দ্য টাস্ক without taking কি anyone's help, without taking anyone's help, কারো সাহায্য ছাড়াই। ওকে, হি কমপ্লিটেড দ্য টাস্ক উইদাউট টেকিং এনিওয়ানস হেল্প। তো এটাও বলতে পারো আরেকটা প্রসেস যেটা আমরা উইদাউট ব্যবহার করে করতে পারি। যাই হোক, এখানে আমি কিছু বেসিক আর কি ফ্যাক্টস বললাম, যেগুলো তোমরা অবশ্যই ইউজ করবে যখন সিম্পল সেন্টেন্স করতে যাচ্ছ। মোস্ট অফ দ্য টাইম জেরান্ড বা পার্টিসিপল করে হয়ে যায়, কিন্তু এর বাইরেও দেখা যায় এখানে যে রুলসগুলো দেখালাম এর বাইরেও অন্যরকমভাবে অনেক ক্ষেত্রেই হয়ে যায়। তো এটা খুবই মানে বলতে পারো প্র্যাকটিসের ব্যাপার, তোমাকে সেন্স করতে হবে লাইনটা কি বলছে। মোট কথা এটা খেয়াল রাখবে যেন দুটো ক্লজ না আসে, যেটা আমি প্রথমে বললাম সেন্টেন্সের মধ্যে একটাই মাত্র ক্লজ হবে, অর্থাৎ যেখানে একটাই মাত্র ভার্বের পয়েন্টটা আমরা একটাই দেখতে পাবো, সেই সেন্স থেকে কিন্তু লাইন বানাতে হবে। তো যেভাবে তুমি বানাতে পারছো, যদি প্রপার মানে সেন্টেন্সটা ঠিক থাকে, টেন্সের কোনো প্রবলেম না হয়, লাইনটা অবশ্যই তোমার সিম্পল সেন্টেন্স হিসেবে গ্র্যান্ট হবে। চেষ্টা করবে ম্যাক্সিমাম ওয়ার্ডটাকে ইনট্যাক্ট রাখার। যেমন আমি যদি হিমসেলফ করি, প্রসেসটা হয় কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, কারণ অনেক কিছু ভাইটাল পার্ট ওখান থেকে বাদ চলে যায়। সেই জন্য এরকম ধরনের সেন্সে যদিও এটা করা হয়, তবুও উইদাউট দিয়ে করলে ম্যাক্সিমাম পার্টটা কিন্তু ইনট্যাক্ট রাখা যায় সেই সেন্সটা, যদিও মিনিংগত দিক থেকে দুটো অলমোস্ট সেমই বলা যায়। তো এই যে বিষয়টা, এটাকেও কিন্তু খেয়াল রাখবে যতটা সম্ভব ইনট্যাক্ট রাখা যায় বিষয়টা, মানে চেঞ্জ না করতে হয় এবং প্রসেসগুলোকে ফলো করা যায়। এরকমভাবে দেখবে সিম্পল সেন্টেন্স অনেক ইজি হয়ে গেছে। তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।